হ্যাঁ, তো ওনার মুখের উপরে ওনাকে গণশত্রু বলেছেন। তো উনি এটা আবার ফেসবুক স্ট্যাটাস করে দিয়েছেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে আমি আমার নিজের বাড়ি ছেড়ে আমি সরকারের বাড়িতে উঠবো এবং আমার প্রোটোকলের দরকার। তো দেখো পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে একজন সরকারের দায়িত্বশীল প্রেস সেক্রেটারি, মানে তিনি গভর্নমেন্টের একজন সচিব পদমর্যাদার লোক, তাকে প্রকাশ্যে জনতা গণশত্রু বলছে। তো তাকে সে গণশত্রু মানে তার সরকার গণশত্রু, ডক্টর ইউনূস গণশত্রু, তার উপদেষ্টা পরিষদ গণশত্রু, যে ছাত্ররা তাকে সমর্থন করছে তারা গণশত্রু। তো এই গণশত্রু তারা কিন্তু ভয়ে আছে যে পাবলিক কখন তাদেরকে প্যাদানি দেয়। এখন মুখে বলছে প্যাদানি দেওয়ার সময় হয়ে গেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার উপদেষ্টা পরিষদরাও বলা শুরু করেছে যে আমাদের সময় শেষ হয়ে আসছে। কারণ এই সরকার কোনোভাবে, একে তো অসাংবিধানিক সরকার, জোর জবরদস্তি করে দখলদারিত্বের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, দ্বিতীয়ত তারা গণশত্রুতে পরিণত হয়ে গেছে। এটা আমার বা আওয়ামী লীগের বা অন্য কোনো রাজনৈতিক দলের কথা না, তারা যে গণশত্রু, তাদেরকে যে মানুষ গণশত্রু বলছে, তাদের মানে মুখপাত্র, সরকারের মুখপাত্র নিজেই সেটা স্বীকার করেছেন। ঠিক আছে, তো এই সরকারকে যেতে হবে, এটাই হচ্ছে আসল বিষয় মানে কি এখন তাদের। অবস্থা, মানে বাংলাদেশে এসে প্রথমেই ধর্ম জিগির তুলে, যুদ্ধ যুদ্ধ জিগির তুলেও বাঁচানো গেল না, ইউনূস নিজের গদি বাঁচাতে পারলেন না, তারপরেও তাকে চলে যেতে হচ্ছে, ছেড়ে যেতে হচ্ছে এবং রাস্তায় দাঁড়িয়ে, তার মানে আওয়ামী লীগ মাঠে নেমে গিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, কালকে যে হরতাল কর্মসূচি ছিল, যদিও এই কর্মসূচিটি আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল। কাল ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় রেল সড়ক অবরোধের খবর আমরা পেয়েছি। আমরা ছাত্রলীগের মিছিল পেয়েছি, নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। সেই ছাত্রলীগ কিন্তু ব্যাপকভাবে কালকে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে, তার আগের দিন রাতে হরতালের সমর্থনে করেছে। তো আওয়ামী লীগ এই মুহূর্তে আছে এবং আওয়ামী লীগ এই মুহূর্তে সরব, তারা অনলাইন প্ল্যাটফর্মে সরব এবং ফিজিক্যালি এখন মাঠে নামা শুরু করেছে। গত দুদিনে আমরা আরো প্রকট আকার সেটা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত ভয় ডর দূরে ঠেলে তারা এখন মাঠে নামা শুরু করেছে এবং প্রতিরোধ শুরু করেছে। আর অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তো প্রতিবাদ চলছেই। এবং আওয়ামী লীগের যিনি সভানেত্রী, আমাদের বাংলাদেশের যিনি মানে সদ্য হওয়া দেশান্তরী হওয়া প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন স্পষ্ট করে যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাহলে ইউনূস চলে যেতে হবে এবং ইউনূস সরকারের অধীনে যে নির্বাচন হবে না, সেই নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হবে না। আর আরেকটি বিষয় যে নির্বাচন যেহেতু আওয়ামী লীগকে ছাড়া হবে না এবং ইউনূসের অধীনে হবে না, সেক্ষেত্রে কিন্তু একটা বৈদেশিক যে আহ, মানে কূটনৈতিক যে চাপ, কূটনৈতিক যে তৎপরতা, সেই তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সেখানেও এই কথার সঙ্গে একটি অদ্ভুত ধরনের মিল আছে শেখ হাসিনার এই কথার সাথে। যেমন আমেরিকান আমরা যিনি আসবো, আমরা আমেরিকার বিষয়টাতেই আসবো এবং আমেরিকাতে কি হচ্ছে সেই বিষয়টাতে আসবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আরও একটি যে বিষয়ে নজর রাখবো, যে 20 তারিখ ট্রাম্প মসনদে বসতে চলেছেন, আর এই জন্যেই কি মাইক্রো ফিন্যান্স ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, বাংলাদেশকে আর লুটে পুটে খেতে পারলেন না, তাকে একেবারে পগার পার হতে হচ্ছে, তাকে চলে যেতে হচ্ছে, নজর রাখবো সে বিষয়ে। শহীদুল বাবু, আবার আসবো আপনার কাছে যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হলো যে ট্রাম্প মসনদে বসতে চলেছে, তাহলে এইবার কি মাইক্রো ফিন্যান্স ইউনুসের যে খেলা, বাংলাদেশকে নিয়ে খেলা, বাংলাদেশের যেই মানে ভবিষ্যৎ নষ্ট করার খেলা, সেই খেলাটা কি একেবারে মানে শেষ? এটি তো ইউনূস নিজের মুখেই স্বীকার করেছেন যে আহ, উনি সম্প্রতি সময়ে যে ইন্টারভিউ উনি দিয়েছেন, মানে লাস্ট ইন্টারভিউ উনি দিয়েছেন বাংলাদেশের একটি গণমাধ্যমে, এটি নিউএস পত্রিকায়। সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই উনি চাপে আছেন এবং উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে উনি কিছু মানে বিপদের আশঙ্কা করেছেন, যে দেখা যাক কি হয়। এটা নিয়ে সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছেন যে আপনি কি কোনো প্রস্তুতি বা কি ভাবছেন, তো বলছে দেখা যাক কি হয়। এবং উনি বলেছেন যে আমি তো আসলে এই ব্যাপারে পারদর্শী না, আমি সরকার চালাতে এসে আমাকে মানে আমি বুঝে উঠতে পারছি না কিভাবে সরকার পরিচালনা করতে হয়, কারণ এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই। তো যদি কিছু হয়, না হলে না হবে,
মানে উনি দায় ছেড়ে দিয়েছেন, উনি মোটামুটি আশা ছেড়ে দিয়েছেন যে উনি আর পারছেন না, উনি আর থাকছেন না। তো এই প্রসঙ্গে যেটি আমি বলছিলাম যে আমেরিকা ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে তোড়জোড় শুরু করেছে। তার প্রমাণ আমরা পেয়েছি যে দিল্লিতে যে আমেরিকান অ্যাম্বাসিডর আছেন, তিনি সম্প্রতি এএনআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা এবং ইন্ডিয়া যৌথভাবে কাজ করছেন এবং তারা চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রুততম সময়ে নির্বাচন। গণতন্ত্র তো প্রতিষ্ঠা হোক। হ্যাঁ, তো গ্রহণযোগ্য নির্বাচন, দ্রুততম সময়ে নির্বাচন, দুটো বিষয় তারা চান। তো সেই কথার সঙ্গে সেখানে গ্রহণযোগ্য নির্বাচন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন নয়। হুম। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একটি পক্ষের সরকার, তাকে একটি পক্ষ এনে বসিয়েছে এবং 8ই আগস্ট হুম। সে ক্ষমতা গ্রহণের পর থেকে এ যাবৎ কাল যা করেছে তা একটি রাজনৈতিক পক্ষের রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিয়ে করেছেন, রাজনৈতিক শক্তির বিপক্ষে অবস্থান নিয়ে করেছেন। সিলেক্টিভ কাজ করে। সিলেক্টিভ, রাইট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং যাদের বিরুদ্ধে করেছেন সেই আওয়ামী লীগ এবং তাদের যে সমমনা রাজনৈতিক দলগুলো, তাদের ভোটের সংখ্যা অনেক, প্রায় 40%। এই 40% ভোটারের সমর্থিত রাজনৈতিক শক্তিকে ফেলে রেখে তো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। না। তাহলে আমেরিকা, ভারত বা দাতা সংস্থার যে গ্রহণযোগ্য নির্বাচন, সেই গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত হতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আনা। হুম। আর আওয়ামী লীগকে নির্বাচনে এনে যে তারপরে যে শব্দটি যে নিরপেক্ষ নির্বাচন এবং দ্রুততম সময়ে নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচন করতে হলে এই সরকারের, এই পক্ষপাত দুষ্ট সরকারের অধীনে হবে না। কারণ এই সরকার একটি পক্ষের সরকার। তাহলে এই সরকারকে যাওয়ার ব্যাপারটি একদম পরিষ্কার যে এই সরকারকে যেতেই হবে। যে কারণেই তার উপদেষ্টারা বলা শুরু করেছেন যে আমাদের সময় ফুরিয়ে এসছে, আমাদের কিন্তু যাওয়ার সময়। কিন্তু শহীদুল বাবু, এখানে একটা প্রশ্ন আসে, এই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন, সেই ক্ষেত্রে তো শেখ হাসিনাকে তো দেশে ফিরতে হবে। তাহলে ইউনূস দেশ ছাড়ছেন, আর তখনও কি কিছুদিন পর মানে শেখ হাসিনা দেশে ফিরবেন? দেশে যদি লেভেল প্ল্যানিং ফিল্ড তৈরি না হয় তাহলে তো নির্বাচন সুষ্ঠু হবে না। হুম। শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে এ যাবৎকালে এবং যে কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে, সেই দুটি বিষয় ভাবতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে। প্রথম বিষয়টি হলো যে শেখ হাসিনা কেন ভারতে অবস্থান করছে। বাংলাদেশে যে হামলার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, সেটিকে ছাত্র আন্দোলন বলা হলেও এখন কিন্তু পরিষ্কার যে এই আন্দোলনটি ছাত্র আন্দোলন ছিল না। এই আন্দোলনটি পাকিস্তান এর যে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সম্পৃক্ততায় একটি আন্দোলন, যাদের ইন্ধনে, যাদের পরামর্শে, যাদের পরিকল্পনায় এই আন্দোলনটি সম্পন্ন হয়েছিল এবং জীবনের মানে জীবন রক্ষার্থে শেখ হাসিনাকে ভারতে চলে আসতে হয়েছে।